নিউ 10 স্টুডেন্টকে আমি জানাই স্বাগতম। তো যারা 10-এ প্রথম পড়ছো, প্রথম উঠবে, তো তাদেরকে আমি বলবো যে আমার এই ইউটিউব চ্যানেল তো তোমাদের সাথে সবসময় রয়েছে। তো আজকে আমরা শুরু করতে চলেছি যে গ্যাসের আচরণ। তো গ্যাসের আচরণ থেকে মাধ্যমিকে মোট কত মার্কের এসে থাকে? 8 মার্কের এসে থাকে। তো যেখানটায় 1 মার্ক এমসিকিউ থাকে, ভিএসকিউ থাকে, এসকিউ থাকে আর এলকিউ থাকে। এলকিউ মানে হচ্ছে কি লং অ্যানসার টাইপ কোশ্চেন। তো লং অ্যানসার টাইপ কোশ্চেন একটা থাকে 3 মার্কের। ক্লিয়ার করতে পারবেন? এসকিউ কত থাকে? না এসকিউ একটা থাকে 2 মার্কের। তাহলে কত মার্ক বেরিয়ে গেল আমাদের? এখানটায় 5 মার্ক বেরিয়ে গেল। ভিএসকিউ কত থাকে? না ভিএসকিউ দুটো থাকে 1 মার্ক করে, তো 2 মার্ক বেরিয়ে গেল। আরেকটা এমসিকিউ থাকে, সেটা হচ্ছে 1 মার্কের একটাই থাকে। তার মোট কত মার্কের হলো? আমাদের 8 মার্কের গ্যাসের আচরণ থেকে এসে থাকে। তো আমাদের স্কুলে 9 থেকে 10-এ যারা উঠেছে, তো তাদের পরীক্ষা তো অলরেডি হয়ে গেছে। তো তাদের কোশ্চেন এখনো পর্যন্ত যাদের এখনো কমপ্লিট হয়নি, তো তাদেরকে আমি বলবো যে তারা মন দিয়ে পরীক্ষা দাও, ভালো করে মন দিয়ে পরীক্ষা দাও। 9 থেকে 10-এ উঠছো, রোল নাম্বারও একটা ফ্যাক্টর, তো মন দিয়ে পরীক্ষা দাও। তো যারা পরীক্ষা দিয়ে ফেলেছো, তো তাদের জন্য আমি বলবো যে আমার স্কুলের যে ফিজিক্যাল সায়েন্সের যে কোশ্চেন পেপার রয়েছে, সেই কোশ্চেন পেপার আমি অলরেডি এখানটায় দিয়ে দেবো, পিডিএফ আকারে দিয়ে দেবো লিংকে, ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নাও। তো আমার স্কুলের কোশ্চেন তো দিয়ে দিলাম। তো যারা 9 থেকে 10-এ উঠছো, তাদের ফাইনালি অ্যান্সার জানাবে যে কারা কত পাচ্ছ। তো এতটুকুই আমি বলবো। আমাদের ফার্স্ট লেকচার ইন্ট্রোডাকশনের লেকচার। তো গ্যাসের আচরণে আমরা কি পড়তে চলেছি? যে গ্যাস সম্পর্কিত কিছু তথ্য, যে গ্যাসের কি কি বৈশিষ্ট্য হয়ে থাকে, তাই তো। তো গ্যাসের মধ্যে কি কি বিষয়ের উপর বা গ্যাস নির্ভর করে থাকে, এই সকল বিষয়গুলো জানবো। বা এই বিষয়গুলো নির্ভর করে থাকে এই বিষয়গুলোর উপর, ওই বিষয়গুলো কোন বিজ্ঞানীদের কাছ থেকে নেওয়া, কোন বিজ্ঞানী সূত্র হিসাবে মতামত দিয়েছেন, কোন বিজ্ঞানী বিবৃতি হিসাবে দিয়েছেন, কোন বিজ্ঞানী ওনার মন্তব্য দিয়েছেন। তো বিভিন্ন বিজ্ঞানী তাদের আমরা মন্তব্যগুলো দেখব, সূত্রগুলোকে পড়ব, জানব। তো আজকে যে গ্যাসের আচরণ চ্যাপ্টারে গ্যাস জিনিসটা কি আগে জানবো, যে গ্যাসীয় পদার্থ কাকে বলে, যে গ্যাসীয় পদার্থ কি। যে গ্যাসীয় পদার্থ হচ্ছে সেই সকল পদার্থ, যে সকল পদার্থগুলো তাদের মধ্যে অনুদয়ের, গ্যাসীয় পদার্থের মধ্যে কি রয়েছে? অসংখ্য অণু রয়েছে। অনুদয়ের মধ্যে অন্তরাণবিক আকর্ষণ বল খুবই কম, যার ফলে তাদের অন্তরাণবিক ব্যবধান খুবই বেশি হয়ে থাকে। তাহলে মোদ্দা দুটো পয়েন্ট আগে ধরো। এক, যে তাদের অন্তরাণবিক ব্যবধান খুব বেশি, খুবই বেশি লেখো, খুবই বেশি। সেকেন্ড, তাদের অন্তরাণবিক আকর্ষণ বল খুবই কম, খুবই কম। তাহলে ওই সকল পদার্থগুলোকে আমরা কি বলবো? গ্যাসীয় পদার্থ। ক্লিয়ার হলো? তো গ্যাসীয় পদার্থের কি এমন বৈশিষ্ট্য থেকে থাকে? আচরণ মানে আমরা কি দেখব? তার বৈশিষ্ট্যগুলোকে আমরা জানতে পারলে তার আচরণ আমরা বুঝতে পেরে যাব। তাহলে এবারে গ্যাসীয় পদার্থের নেক্সট টপিক হচ্ছে যে গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্য আমরা কি দেখব? প্রথম বৈশিষ্ট্য আমরা তুলে নিই। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি না, গ্যাসীয় পদার্থ কি নিয়ে তৈরি? অণু নিয়ে তৈরি, তাই তো। অসংখ্য অণু নিয়ে তৈরি। তাহলে ওই অণুগুলো কেমন প্রকৃতির হয়ে থাকে? না বিন্দু সদৃশ। তাহলে গ্যাসীয় অণুগুলি কেমন সদৃশ? না বিন্দু সদৃশ। সেকেন্ড পয়েন্ট আমরা লিখব যে এদের গতির প্রকৃতি বা কেমন, যে গ্যাসীয় অণুগুলির গতির প্রকৃতি কেমন হয়ে থাকে। না গ্যাসীয় অণু ব্রাউনীয় গতি বিশিষ্ট। আচ্ছা, তোমাদের মধ্যে এখন একটা কোশ্চেন আসবে যে ব্রাউনীয় গতি আবার কি? ব্রাউনীয় গতিটা কি? না বিজ্ঞানী রবার্ট ব্রাউন
তিনি কি করেছিলেন না একটা বিকার নিয়েছিলেন, ওই বিকারে কিছু পরিমাণ জল নিয়েছেন, দিয়ে তাতে কিছু পরিমাণ পরাগ রেণু দিয়ে দিয়েছিলেন। তো পরাগ রেণু দিতে তিনি কি লক্ষ্য করেছিলেন না তিনি লক্ষ্য করেছিলেন ওই রেণুগুলো ইতস্ততভাবে এদিক ওদিক এলোমেলোভাবে চারিদিকে কি মানে গতিশীল হয়েছে, ইতস্ততভাবে এদিক ওদিক ঝিকঝিক 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 জিগজাগ পথে চারিদিকে। তাহলে গ্যাসের যে অণুগুলো রয়েছে ওই অণুগুলো ইতস্ততভাবে এদিক ওদিক এলোমেলোভাবে এদিক ওদিক গতিশীল। তো এইরূপ গতিশীলটাকে আমরা কি বলে থাকি ব্রাউনীয় গতি। তো একটা বাক্যে আমরা লিখেছি যে গ্যাসের অণুগুলি ব্রাউনীয় গতি বিশিষ্ট। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট আমরা লিখব 3 নম্বর পয়েন্ট, গ্যাসের অণুগুলি প্রসারণশীল। গ্যাসীয় অণুগুলি প্রসারণশীল। তো প্রসারণশীল মানে না গ্যাস কোনো একটা পাত্রে তুমি যদি গ্যাস রাখো তাহলে দেখবে কি না ওই পাত্রের যদি বাহ্যিক কোনো একটা বল প্রয়োগ করলে, তো বল মানে কি আমি গ্যাসের উপর আমি চাপ প্রয়োগ করব না, বল প্রয়োগ করলে দেখবো যে গ্যাসের অণুগুলো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। বা বাহ্যিক আমি কোনো একটা এক্সটার্নাল ফোর্স হিসাবে উষ্ণতাও আমি প্রয়োগ করতে পারি, তখনও দেখবো গ্যাসের অণুগুলো চারিদিকে কি হচ্ছে না ছড়িয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? তো এইরূপ ছড়িয়ে যাওয়াটাকে আমরা বলবো কি না প্রসারণশীল ধর্ম বিদ্যমান। ফোর্থ পয়েন্ট না গ্যাসীয় অণুগুলি নির্দিষ্ট উষ্ণতায় আচ্ছা প্রথমে একটু অ্যাড করে দিলে হতো নির্দিষ্ট পরিমাণ গ্যাসীয় অণুগুলি, নির্দিষ্ট পরিমাণ গ্যাসীয় অণুগুলি নির্দিষ্ট উষ্ণতায় আয়তনের সহিত চাপ ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? তার মানে আমি কি বোঝাতে চাইছি যে ভি প্রপোর্শনাল টু 1/p। হ্যাঁ, এই ডেরিভেশনটা আমরা অলরেডি ক্লাস 10-এ করব। যে এই ডেরিভেশনটাকে কি বলা হয়, কোন বিজ্ঞানী দিয়েছিলেন না এই ডেরিভেশন এই বৈশিষ্ট্যটা হচ্ছে এই বৈশিষ্ট্য যেটা দিয়েছিলেন বিজ্ঞানী বয়েলের সূত্র, এটাকে বলা হয় বয়েলের সূত্র। এই ডেরিভেশনটা আমরা করব। তাহলে ফোর্থটা আমরা ডেরিভেশন করব, ফিফথটাও করব। ফিফথটা আমরা করব যদিও এখানটা আমি বৈশিষ্ট্য আকারে নিয়ে যাচ্ছি। কি লিখবো না নির্দিষ্ট পরিমাণ গ্যাসীয় অণুগুলি নির্দিষ্ট চাপে কি লিখবো না উষ্ণতার সহিত আয়তন সরল সম্পর্কে রয়েছে, সরল সম্পর্ক যুক্ত। ক্লিয়ার? তার মানে কি বলতে চাইছি ভি প্রপোর্শনাল টু টি। তাহলে এই 5টা পয়েন্ট আমরা বর্তমানে দেখলাম। নেক্সট পয়েন্টগুলো আমরা দেখব 6 নম্বর পয়েন্ট, সাইডে লিখছি। 6 নম্বর পয়েন্ট আমরা দেখব, আমরা মুছবো না, পুরোটা কমপ্লিট হওয়ার পর মুছে দেব। 6 নম্বর পয়েন্ট আমরা কি দেখব যে গ্যাসের অণুগুলি আর কি ধর্ম নিতে পারে না গ্যাসের অণুগুলি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কোন ফেমাস বিজ্ঞানীর সূত্র থেকে পাওয়া গেছে না নিউটনের গতিসূত্র থেকে, তাই না? তো গ্যাসের অণুগুলি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র সেটাকে মেনে চলে। ইয়েস। তো 6 পয়েন্ট আমরা কি লিখবো না রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে। 7 পয়েন্ট আমরা কি নেব যে গ্যাসের অণুগুলি যে ফেমাস একটা সূত্র যে শক্তির সংরক্ষণ সূত্র কনজারভেশন অফ এনার্জি, তো এই সূত্রটাকেও কি মেনে চলে? ইয়েস, গ্যাসের অণুগুলি এনার্জি কনজারভেশন ল তাও মেনে চলে। তো লিখি যে শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে। 8 নম্বর পয়েন্ট আর কি লাস্ট পয়েন্ট দেব, অনেক অসংখ্য পয়েন্ট হয়ে থাকে। লাস্ট পয়েন্ট
যে গ্যাসের অণুগুলোর যে রয়েছে সেই অণুগুলি গ্যাস কি অসংখ্য অণুর সমষ্টি, কিন্তু ওই অণুদ্বয়ের মধ্যে অন্তরাণবিক আকর্ষণ বল কম এবং কম হওয়ার জন্য তাদের মধ্যবর্তী দূরত্ব খুব বেশি হয়ে থাকে। তো দুটো অণুর মধ্যে ফাঁকা স্থান রয়েছে। তো এবারে কথা হচ্ছে, আমি কোনো একটা গ্যাস জারের মধ্যে একই প্রকৃতির গ্যাস নিলাম, তো তাতে আমরা বুঝবো কি যে এদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কম হওয়ার জন্য অণুগুলো দূরত্ব বজায় রেখেছে। এবারে ওই গ্যাস জারের মধ্যে আমি একটা ভিন্ন প্রকৃতির গ্যাস প্রবেশ করালাম, তো তখন আমি কি দেখব যে ভিন্ন প্রকৃতির যদি গ্যাস আমি প্রবেশ করাই, তাহলে ওই গ্যাস ওই পূর্বের গ্যাসের মধ্যে সঞ্চালিত হয় কি হয় না? অবশ্যই সঞ্চালিত হয়। তাহলে ভিন্ন প্রকৃতির গ্যাস ওই পূর্বের গ্যাসের মধ্যে সঞ্চালিত হলো, এটা কি জন্য? যে তাদের অণুগুলোর মধ্যে অন্তরাণবিক আকর্ষণ বল এতটাই কম, তাদের মধ্যে দূরত্ব থাকার জন্য আলাদা গ্যাসীয় অণুগুলি প্রবেশ করেছে। তাহলে এই প্রবেশ করার নীতিটাকে আমরা কি বলবো? যে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে অণুগুলো কি হচ্ছে? প্রবেশ করছে। তাহলে গ্যাসীয় পদার্থের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি না, এরা ব্যাপন ধর্মকে মেনটেন্স করে, ব্যাপন ধর্ম মেনে চলে। তাহলে আমরা কি লিখবো? 8 পয়েন্ট, যে এরা ব্যাপন ধর্ম মেনে চলে। তাহলে এই 8টা পয়েন্টকে ভালো করে যদি আমরা লক্ষ্য নজর করি, তাহলে আমরা গ্যাসের আচরণকে ভালো করে বুঝতে পারবো এবং সামনের দিকে যত এগিয়ে যেতে থাকবো এই সকল পয়েন্টগুলোই আমাদের কাজে লাগবে, আর কিছুই না। তো এবারে কথা হচ্ছে কি যে গ্যাসের যে আচরণ, এই আচরণ বিধির মধ্যে এই দুটো পয়েন্টে আমরা দেখছিলাম যে চাপের উপরেও নির্ভর করছে। দেখো এখানটা আমরা লিখলাম নির্দিষ্ট পরিমাণ গ্যাসীয় অণুগুলি নির্দিষ্ট চাপে, তো চাপ চেঞ্জ করলে কি আলাদা কিছু হবে? হ্যাঁ, আলাদা কিছু হবে। এখানটা আমরা লিখছিলাম নির্দিষ্ট উষ্ণতায়, তা উষ্ণতা চেঞ্জ করলে কি আলাদা কিছু হবে? হ্যাঁ, আলাদা কিছু হবে। যদি হয় তাহলে চাপ আর উষ্ণতা এই দুটোকে জেনে আমাদের মোদ্দা বিষয়ে প্রবেশ করা উচিত। তো এবারে আমরা পড়ব যে গ্যাসের চাপ কাকে বলে, গ্যাসের চাপ আমরা কিভাবে নির্ণয় করব, এবং উষ্ণতা কি, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কি, তার একটা প্রমাণ, যেহেতু বায়ুমণ্ডলীয় চাপ, তাহলে একটা নির্দিষ্ট একটা প্রমাণ মান থাকবে। তো সেই সকল জিনিসগুলো আমরা দেখব, এবং গ্যাসের চাপ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় সেটাও আমরা দেখব। তারপরে গিয়ে আজকের আমরা ইন্ট্রোডাকশন লেকচার শেষ করব। তো এবারে আমরা কি দেখব যে গ্যাসের চাপ কি। গ্যাসের চাপ আমরা কাকে বলবো? যে চাপ হচ্ছে কি না, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা বলে থাকি চাপ। চাপ হচ্ছে কি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলটাকে আমরা বলবো চাপ। তাহলে সেখানটায় লম্বভাবে যদি গ্যাস চাপ বল প্রয়োগ করে, লম্বভাবে কে বল প্রয়োগ করবে? গ্যাস যদি বল প্রয়োগ করে, তাহলে তখন আমরা গ্যাসের চাপ বলবো। তাহলে গ্যাসের চাপ হচ্ছে কি যে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে গ্যাস বল প্রয়োগ করবে, তাকে আমরা বলবো গ্যাসের চাপ। তো চাপ বার করার ফর্মুলা কি ছিল? P = F/A। তাহলে গ্যাসের চাপ বার করার ফর্মুলা কি হবে? সেম জিনিস, গ্যাসের চাপ P যদি আমি ধরি, তাহলে P = F/A। তাহলে এখানে চাপের একক কি? আমরা অলরেডি SI এককটাই জানবো যে চাপের একক কি। দেখো বলের একক কি হয়ে থাকে? নিউটন, বাই এরিয়ার একক কি হয়ে থাকে? না মিটার স্কোয়ার, অর্থাৎ নিউটন পার মিটার স্কোয়ার। এর একটা অল্টারনেটিভ একক রয়েছে যেটাকে আমরা অর দিয়ে বলবো পাস্কেল, তো পাস্কেল কাকে বলবো? 1 পাস্কেল কাকে বলবো? যে 1 মিটার স্কোয়ার এরিয়ার উপর 1 নিউটন বল প্রয়োগ করলে তাকে আমরা বলবো, সেই চাপকে আমরা বলবো 1 পাস্কেল। ক্লিয়ার করা গেল? তো গ্যাসের চাপ আমরা দেখলাম। তো গ্যাস আর কি কি বিষয়ের উপর নির্ভর করছিল? উষ্ণতার উপর। তাহলে উষ্ণতা কাকে বলবো? যে উষ্ণতা হচ্ছে কি না, উষ্ণতা হচ্ছে এমন একটি শর্ত, যে এমন একটা কন্ডিশন, সে কি স্থির করে যে বেশি তাপের বস্তু থেকে কম তাপের বস্তুর দিকে তাপ কি হবে? প্রেরিত হবে, তাপ গতিশীল হবে। বেশি তাপের বস্তু থেকে কম তাপের বস্তুর দিকে তাপ সঞ্চালিত হবে বা
কম তাপের বস্তু কি করবে, বেশি তাপের বস্তুর কাছ থেকে তাপ গ্রহণ করবে। অর্থাৎ যদি শর্টকাটে আমি বলতে চাই যে উষ্ণতা এমন এক তাপীয় অবস্থা যা স্থির করে দেয় বেশি তাপের বস্তু কম তাপের বস্তুকে তাপ দেবে এবং কম তাপের বস্তু বেশি তাপের বস্তু থেকে কি করবে, গ্রহণ করবে, তাপ গ্রহণ করবে। এটাই হচ্ছে উষ্ণতা। ক্লিয়ার হলো? তো এবার কথা হচ্ছে যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ আমরা কাকে বলবো আর প্রমাণ উষ্ণতা আমরা কাকে বলবো। তাহলে আমরা দেখব কি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ। তো আমাদের এখানে আরেকটা কোশ্চেন থাকবে যে গ্যাসের চাপ কোন যন্ত্রের দ্বারা আমরা নির্ণয় করে থাকি। না, যে যন্ত্রের দ্বারা আমরা নির্ণয় করে থাকি তো যন্ত্রের নাম হচ্ছে, যন্ত্রের নাম কি, ম্যানোমিটার। ম্যানোমিটার। দেখো ম্যানোমিটার দুই প্রকারের হয়, একটা মুক্ত ম্যানোমিটার আর একটা বদ্ধ ম্যানোমিটার। তো উভয় ক্ষেত্রেই আমরা গ্যাসের চাপ পরিমাপ করি, কিন্তু একটু পদ্ধতি আলাদা, পদ্ধতিটা একটু ভিন্ন হয়ে থাকে। তো কোনো বদ্ধ যদি পাত্রের যদি গ্যাসের চাপ নির্ণয় করার কথা যদি প্রশ্ন ওঠে তখন আমরা লিখব ম্যানোমিটার। ক্লিয়ার? যে আমরা বায়ুমণ্ডলে তো চাপ নির্ণয় করে থাকি, তো বায়ুমণ্ডল হচ্ছে কি উন্মুক্ত, তো সেক্ষেত্রে আমরা কিভাবে কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করে থাকি সেটা হচ্ছে কি ব্যারোমিটার। কোনো বদ্ধ পাত্র বললে তখনই আমরা লিখব ম্যানোমিটার। তো এবারে আমি যে কোশ্চেনটা বলছিলাম সেটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলবো। তো এইভাবেই বলবো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রমাণ অভিকর্ষজ ত্বরণ, প্রমাণ অভিকর্ষজ ত্বরণ, যে প্রমাণ অভিকর্ষজ ত্বরণের মানটা কত, প্রমাণ অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে 980.6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। নোট করবে এগুলো, এগুলো কিন্তু নোট করবে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রমাণ অভিকর্ষজ ত্বরণে, ত্বরণে, আচ্ছা এর আগে আর একটু যোগ করে দাও, 45 ডিগ্রি অক্ষাংশে, অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রমাণ অভিকর্ষজ ত্বরণে 76 সেন্টিমিটার উচ্চ, 76 সেন্টিমিটার উচ্চ পারদ স্তম্ভের চাপকে, পারদ স্তম্ভের চাপকে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলে। ক্লিয়ার করতে পারলাম এতটুকু? তো প্রমাণ বায়ুমণ্ডলের চাপের একটা নির্দিষ্ট প্রমাণ মান থাকবে, সেই মানটাই বা কত, যে এই প্রমাণ, তাহলে এখানটায় যে তরল পদার্থটা আমরা নিয়েছি সেটা হচ্ছে কি না পারদ, পারস্তম্ভের চাপ। তো তরল পদার্থের ক্ষেত্রে চাপ নির্ণয়ের একটা ফর্মুলা আমরা ক্লাস 9-এ পড়তাম, যে তরলের চাপ যেটাই হবে সেটাই হচ্ছে আমাদের প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ সমান আমরা কি করব, সমান লিখব যে পারদের চাপ 76 সেন্টিমিটার উচ্চ, পারদের চাপ 76 সেন্টিমিটার উচ্চ পারদের চাপ। তো যেহেতু পারদ তরল সেহেতু এই পারদের চাপটা বার করার জন্য ফর্মুলা রয়েছে কি এইচডিজি, যেহেতু তরলের চাপ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এইচডিজি। তাহলে এই ফর্মুলাটাকে আমরা কাজে লাগাবো যে 76 সেন্টিমিটার উচ্চ, তার মানে পারদের উচ্চতা হচ্ছে কত 76 সেন্টিমিটার, পারদের ঘনত্ব কত হয়ে থাকে না 13.6 সিজিএস পদ্ধতিতে, আর জিটা আমাদের কত 980.6। তাহলে এই ভ্যালুটা যদি আমি বসাই এবং বসিয়ে যদি গুণ করি তাহলে আসে কত 1.013 ইন্টু 10⁶, এত কি আসবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এখানে গ্যাসের চাপের সিজিএস, এসআই একক ছিল কি নিউটন পার মিটার স্কোয়ার, তো সিজিএস একক কি হবে, যদি সিজিএস একক আমরা যদি বার করতে বলে তাহলে ফোর্সের একক কি না ডাইন, আর এরিয়ার একক কি সেন্টিমিটার স্কোয়ার। তো ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, তো সিজিএস পদ্ধতিতে আমরা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার লিখেছি। তো এসআই পদ্ধতিতে মানটা কত হবে না প্রমাণ বায়ুমণ্ডলের চাপের এসআই পদ্ধতিতে মান, তো এসআই পদ্ধতিতে মান আমরা কি করে বার করব, যে এসআই পদ্ধতিতে কত হবে না 76 সেন্টিমিটার, তো 76টাকে আমি কি করব মিটারে নেব, তো কি লিখবো 0.76 ইন্টু 13.6, এটা হচ্ছে ঘনত্ব। তো কোনো পদার্থের ঘনত্বের সাথে যদি আমি 1000 দিয়ে গুণ করে দিই তাহলে ওটা কি হয়ে যায় এসআই পদ্ধতিতে ঘনত্ব হয়ে থাকে। তাহলে 1000 দিয়ে আমি গুণ করে দেবো, তাহলে কত হবে 13,000
600। তাহলে এটা হলো কি এসআই পদ্ধতিতে পারদের ঘনত্ব। অন্য যে কোনো পদার্থের ঘনত্ব তুমি পেয়ে যাবে, 1000 দিয়ে গুণ করে দেবে ইন্টু, আচ্ছা অভিকর্ষীয় ত্বরণ কত হবে? 9.806। তাহলে এইটা গুণ করলে কত আসবে? 1.013 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, বা একে আমরা বলতে পারি 1.013 ইন্টু 10⁵ এত পাস্কেল। ক্লিয়ার করতে পারলাম? তাহলে দুটো পদ্ধতিতে আমরা কিন্তু প্রমাণ বায়ুমণ্ডলের চাপের মানটা কিন্তু আমরা মনে অবশ্যই রাখবো। ক্লিয়ার করতে পেরেছি? তো নেক্সট আরেকটা টপিকস রয়ে গেছে যে প্রমাণ বায়ুমণ্ডলের চাপ যেমন করে জেনে নিলাম, তো প্রমাণ উষ্ণতার ডেফিনেশন কি আছে? তো প্রমাণ উষ্ণতার ডেফিনেশন আমি এইখানটায় ছোট্ট করে লিখে দিচ্ছি। প্রমাণ উষ্ণতা, প্রমাণ উষ্ণতা কাকে বলবো না? 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 কেলভিন উষ্ণতাকে প্রমাণ উষ্ণতা বলে। সিম্পল, প্রমাণ উষ্ণতা বলে। তাহলে এইখানটায় আমাদের প্রমাণ উষ্ণতার ডেফিনেশন কমপ্লিট। ক্লিয়ার হলো? তো আজকে আমাদের ক্লাস 10-এর গ্যাসের আচরণের একটা ইন্ট্রোডাকশন লেকচার নিয়ে এসেছি। দেখো ক্লাস 10-এ যারা নিউ স্টুডেন্ট রয়েছে, তো নিউ স্টুডেন্টের জন্য একটাই বার্তা আমার কাছে যাবে, যে বার্তাটি হচ্ছে আমাদের আজকে অলরেডি পড়ুয়া অষ্টমী। তো এই পড়ুয়া অষ্টমীর দিনে আমি তোমাদেরকে বলবো যে আমি তোমাদেরকে দায়িত্ব সহকারে এই চ্যানেলের মাধ্যমে পড়াবো এবং তোমাদের রেজাল্ট করানোর একটা আমি দায়িত্ব নেব। তোমরা কন্টিনিউয়াসভাবে আমার এই ভিডিও ক্লিপস দেখো এবং আমার সাথে আমাকে সাপোর্ট দাও। তো তার সাথে আমি বলবো যে কোশ্চেনগুলো তোমাদের বাকি থাকবে ওই কোশ্চেনগুলো আমাকে বলো, দিলেই আমি তোমাদের এই কোশ্চেনগুলো আস্তে আস্তে আমি ডিসকাস করতে থাকবো। তো তার সাথে আমি বলবো যে আমরা এই লেকচার নেক্সট আবার কবে নিয়ে আসবো। দেখো আজকে হচ্ছে আমাদের বুধবার, তো বুধবার দিন আমি এই ভিডিও পোস্ট করছি, তো ডেট অলরেডি দেখতে পাচ্ছ। নেক্সট আমি যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে শনিবার নিয়ে আসবো। সপ্তাহে 2 দিন করে ক্লাস করব। তো আজকে ইন্ট্রোডাকশন লেকচার ছিল, আমরা রেগুলার 1 ঘন্টা করে ক্লাস করব। ক্লিয়ার হচ্ছে? তো আজকের মতো এতটুকুই থাকলো। বেস্ট অফ লাক, গুড নাইট।